আজকের এই বিস্তারিত আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামোনিয়া রেফ্রিজারেশন মানে IIAR স্ট্যান্ডার্ড 6-এর পঞ্চম অধ্যায় নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। এই অধ্যায়টা কিন্তু অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমকে ঠিকঠাকভাবে নিরাপদে চালানোর জন্য খুব জরুরি কয়েকটা বিষয়ের উপর জোর দেয়। যেমন ধরুন রক্ষণাবেক্ষণ, পরীক্ষা আর রেকর্ড রাখা। এই তিনটে জিনিস। তো আমাদের আজকের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে IIAR স্ট্যান্ডার্ড 6 অধ্যায় 5-এর যে মূল ধারণাগুলো আছে আর যে নিয়মকানুনের কথা বলা হয়েছে সেগুলো একদম খুঁটিয়ে দেখা। আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে সঠিক রক্ষণাবেক্ষণ করা উচিত, কেন নিয়মিত পরীক্ষা করাটা এত দরকারি, আর কিভাবে কি রেকর্ড রাখতে হবে। সাথে পরিদর্শনের নিয়মকানুন আর এই কাজগুলো কতদিন পর পর করা উচিত সেটাও জানব। এই পুরো আলোচনাটাকে আপনারা একটা ট্রেনিং মডিউলের মতো ভাবতে পারেন, যেটা আপনাদের রেফ্রিজারেশন সিস্টেমকে নিরাপদে আর ভালোভাবে চালাতে সাহায্য করবে। দেখুন, এই স্ট্যান্ডার্ডটা শুধু কিছু নিয়মের তালিকা নয়, এটা মেনে চলাটা ভীষণ জরুরি। কেন জরুরি? প্রথমত, এটা আপনার সিস্টেমটাকে দীর্ঘদিন ধরে ভালোভাবে চলতে সাহায্য করে, মানে এর কার্যকারিতা বাড়ায়। আর দ্বিতীয়ত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে। বিভিন্ন সরকারি সংস্থা আছে, যেমন ধরুন ওশা বা ইপিএ, তাদের নিয়মকানুন মেনে চলতেও এটা সাহায্য করে। ঠিকমতো রক্ষণাবেক্ষণ আর পরীক্ষা করলে আমরা কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পারি, একটা নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে পারি। চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা শুরু করছি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা দিয়ে। এটা স্ট্যান্ডার্ডের ধারা 5.6-এ বলা আছে। এর মূল কথাটা কি? প্রথম আর সবচেয়ে জরুরি নীতি হল, যে কোনো রক্ষণাবেক্ষণের কাজ করার আগে তার জন্য একটা লেখা পদ্ধতি থাকতে হবে, মানে একটা প্রসিডিওর। আর সেই প্রসিডিওরে সবচেয়ে বেশি জোর দিতে হবে কিসের উপর? নিরাপদ কাজের অভ্যাসের উপর, মানে সেফ ওয়ার্ক প্র্যাকটিস। প্রত্যেকটা ধাপ এমনভাবে প্ল্যান করতে হবে যাতে কোনো ঝুঁকি না থাকে। শুধু যে রোজকার কাজের জন্য পদ্ধতি থাকলেই হবে তা কিন্তু নয়। অনেক খাতে যা রোজ করা হয় না। ধরুন হঠাৎ কোনো কিছু সারানোর দরকার পড়ল, মানে নন রুটিন কাজ। সেগুলোর জন্য একটা নিরাপদ পদ্ধতি আগে থেকে ভেবে রাখতে হবে, তৈরি রাখতে হবে। কারণ অপ্রত্যাশিত পরিস্থিতিতে যদি তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তাহলে বিপদের ঝুঁকি বেড়ে যায়। তাই আগে থেকে প্রস্তুতি নেওয়াটা খুব দরকারি। আচ্ছা, এরপর আসি হট ওয়ার্কের কথায়। হট ওয়ার্ক মানে কি? মানে এমন কাজ যাতে আগুন, স্ফুলিঙ্গ বা খুব বেশি তাপ তৈরি হয়। যেমন ধরুন ওয়েল্ডিং, কাটিং বা গ্রাইন্ডিং। যেহেতু অ্যামোনিয়া একটা দাহ্য গ্যাস, তাই এই ধরনের কাজ করার সময় কিন্তু এক্সট্রা সাবধানতা নিতেই হবে। স্ট্যান্ডার্ড বলছে হট ওয়ার্ক করতে হলে একটা নির্দিষ্ট পদ্ধতি মানতে হবে, আর অবশ্যই একটা হট ওয়ার্ক পারমিট লাগবে, মানে লিখিত অনুমতি। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আগুন বা বিস্ফোরণের ঝুঁকিটাকে একদম কমিয়ে আনা। এই পারমিট সিস্টেমে কাজের আগে সেফটি সংক্রান্ত সব বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হয়। অনেক সময় সিস্টেমে কিছু লিকুইড অ্যামোনিয়া মানে তরল অ্যামোনিয়া থেকে যেতে পারে। এটাকে নিরাপদে বাষ্পীভূত করার জন্য বাইরে থেকে তাপ দেওয়ার দরকার হতে পারে। ধারা 5.6.31 বলছে এটা করা যেতে পারে, কিন্তু খুব সাবধানে। আগে নিশ্চিত করতে হবে যে কাজের জায়গাটা একদম পরিষ্কার, কোনো দাহ্য জিনিসপত্র নেই, আর ভেন্টিলেশন ঠিকঠাক আছে। আবার ধরুন কখনো কখনো তরল রেফ্রিজারেন্ট ট্রান্সফার করতে বা কোথাও বরফ জমে গেলে সেটা গলাতে খোলা শিখার পোর্টেবল হিটার ব্যবহার করার দরকার হতে পারে। স্ট্যান্ডার্ড এটাও অ্যালাউ করে, ধারা 5.6.32। তবে একটা বড় শর্ত আছে। শর্তটা হলো এই তাপ প্রয়োগের ফলে যেন সিস্টেমের কোনো অংশ, যেমন পাইপ বা ভেসেল, তার কাঠামোগত ক্ষতি না হয়, মানে স্ট্রাকচারাল ড্যামেজ। অতিরিক্ত তাপে পাইপ বা সরঞ্জাম কিন্তু দুর্বল হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি ভালভ রক্ষণাবেক্ষণের কথায়। ভালভগুলো কি করে? সিস্টেমটাকে কন্ট্রোল করে, তাই এদের ঠিকঠাক রাখাটা খুব দরকারি। স্ট্যান্ডার্ড ধারা 5.6.5 বলছে ভালভ যখন পরীক্ষা করা হবে বা চালানো হবে, তখন এর যে খোলা স্টেম থাকে আর সিলিং অংশ থাকে, সেখানে অবশ্যই অ্যামোনিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ লুব্রিকেন্ট বা গ্রিজ লাগাতে হবে। এটা শুধু ভালভকে স্মুথলি অপারেট করতে সাহায্য করে, তাই না? এটা ক্ষয়রোধ করে, আবার লিক হওয়া থেকেও বাঁচায়। বিশেষ করে আইসোলেশন ভ্যালভগুলো, যেগুলো সিস্টেমের কোনো অংশকে সারানোর জন্য আলাদা করতে কাজে লাগে।
সেগুলোকে অবশ্যই ম্যানুফ্যাকচারার যেভাবে বলেছে সেই নির্দেশ মেনেই অপারেট করতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভালভগুলো কিন্তু শুধু ট্রেন্ড আর অথরাইজড লোকরাই চালাবেন। কেন? কারণ ভুলভাবে চালালে হঠাৎ করে তরল প্রবাহ বন্ধ বা চালু হয়ে যেতে পারে, অথবা ভালভের ভেতরে তরল আটকে গিয়ে চাপ তৈরি হতে পারে, বা ধরুন হাই প্রেশারে বাষ্প মেশানো তরল ছিটকে আসতে পারে। এগুলো খুব মারাত্মক ঝুঁকি। অনভিজ্ঞ হাতে এটা খুবই বিপজ্জনক হতে পারে, তাই সাবধান। আচ্ছা, সিস্টেম অ্যালার্ম আর কন্ট্রোলের ব্যাপারে স্ট্যান্ডার্ড কি বলছে? যখন কোনো প্ল্যান্ড রক্ষণাবেক্ষণ বা ইন্সপেকশন চলে, তখন কিছু সিস্টেম অ্যালার্ম টেম্পোরারিলি বন্ধ করার দরকার হতে পারে। এটা স্বাভাবিক। স্ট্যান্ডার্ড ধারা ৫.৬৬ ইঞ্জিনিয়ারিং বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে এটা করার পারমিশন দেয়। যেমন ধরুন, একটা সেন্সর হয়তো পরিষ্কার করা হচ্ছে, তখন তার অ্যালার্মটা বন্ধ রাখা যেতে পারে। তবে কাজ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু যে অ্যালার্মগুলো বন্ধ করা হয়েছিল, সেগুলোর কার্যকারিতা আবার টেস্ট করে দেখে নিতে হবে। নিশ্চিত করতে হবে যে ওগুলো আবার ঠিকঠাক কাজ করছে। কাঠামোগত অখণ্ডতা, মানে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, রক্ষার জন্য একটা জরুরি নির্দেশ আছে। পরিদর্শনের সময় মেকানিক্যালি এক্সপ্যান্ডেড কংক্রিট অ্যাঙ্কার বোল্ট, যেগুলো হয়তো কোনো ভারী মেশিন বা পাইপের সাপোর্ট ধরে রেখেছে, সেগুলোকে কোনোভাবেই নাড়াচাড়া করা বা ঘোরানো যাবে না, ধারা ৫০৬-৭ অনুযায়ী। কারণ কি? কারণ এই অ্যাঙ্কারগুলো একটা নির্দিষ্ট টর্কে সেট করা থাকে। নাড়াচাড়া করলে এর ধরে রাখার ক্ষমতা কমে যেতে পারে, আর এর ফলে কিন্তু বড়সড় স্ট্রাকচারাল ফেলিওরে হতে পারে। অ্যামোনিয়া সিস্টেমে বরফ জমাটা একটা কমন সমস্যা, কিন্তু এটাকে কন্ট্রোলে রাখতে হবে। ধারা ৫০৬-৮ অনুযায়ী ইকুইপমেন্ট আর পাইপিংয়ের ওপর বেশি বরফ জমতে দেওয়া একদমই উচিত নয়। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, বরফ জমে গেলে ইমার্জেন্সি শাট অফ ভালভের হ্যান্ডেল বা অ্যাকচুয়েটর জ্যাম হয়ে যেতে পারে। তখন দরকারের সময় ওটা কাজই করবে না। দ্বিতীয়ত, বরফের ওজন কিন্তু বেশ অনেকটাই হতে পারে। সেই চাপে পাইপ বেঁকে যেতে পারে, সাপোর্ট নড়ে যেতে পারে, বা এমনকি পুরো স্ট্রাকচারের ওপর একটা আনএক্সপেক্টেড লোড পড়তে পারে, যেটা খুবই বিপজ্জনক। তাই নিয়মিত বরফ পরিষ্কার করাটা রক্ষণাবেক্ষণের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি রক্ষণাবেক্ষণের সময় দেখা যায় কোনো সরঞ্জাম বা পার্টস খারাপ হয়ে গেছে আর সেটা বদলানোর দরকার, তবে সেই রিপ্লেসমেন্টটা অবশ্যই ANSIR স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। এই স্ট্যান্ডার্ডটা অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেম নিরাপদে বসানোর জন্য ডিটেইলড গাইডলাইন দেয়। মানে নতুন যে পার্টসটা লাগানো হচ্ছে, সেটা যেন সিস্টেমের ডিজাইন আর সেফটি স্ট্যান্ডার্ডের সাথে মেলে। রক্ষণাবেক্ষণের মধ্যে একটা ডেইলি টাস্ক বা রোজকার কাজ হলো রেফ্রিজারেন্ট পাম্প ইন্সপেকশন। স্ট্যান্ডার্ডের টেবিল 7.1 অনুযায়ী প্রতিদিন অন্তত একবার পাম্প অ্যাসেম্বলিতে দেখতে হবে তেল লিক করছে কিনা। আর এর সাথে যে টিউবিংগুলো লাগানো আছে, সেগুলোর অবস্থাও ঠিক আছে কিনা চোখে দেখে পরীক্ষা করতে হবে। এটা খুব সহজ, কিন্তু খুব এফেক্টিভ একটা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স। রক্ষণাবেক্ষণের পর এবার আসি পরীক্ষার প্রয়োজনীয়তার কথায়। এটা নিয়ে ধারা ৫.৫-এ বলা হয়েছে, মালিক বা যারা সিস্টেমটা চালায়, তাদের দায়িত্ব হলো একটা নিয়মিত পরীক্ষার প্রোগ্রাম তৈরি করা এবং সেটা চালিয়ে যাওয়া। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে সিস্টেমের সেফটি সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে। পরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি, ডিভাইস বা গেজ ব্যবহার করা হয়, সেগুলোর অ্যাকুরেসি বা নির্ভুলতা কিন্তু খুব জরুরি। স্ট্যান্ডার্ড ধারা ৫.৫.১ বলছে, এই যন্ত্রপাতিগুলোকে ম্যানুফ্যাকচারার যেভাবে বলেছে, সে অনুযায়ী রেগুলারলি ক্যালিব্রেট করতে হবে। বিশেষ করে প্রেশার মাপার যন্ত্র, যেমন প্রেশার গেজ, এগুলোর অ্যাকুরেসি একটা ট্রেসেবল মাস্টার গেজ বা ডেড ওয়েট টেস্টার দিয়ে ভেরিফাই করতে হবে, ক্যালিব্রেট করতে হবে। আর এই ক্যালিব্রেশনের রেকর্ড অবশ্যই রাখতে হবে, কারণ ভুল রিডিং কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সিস্টেমের যেসব সেফটি ডিভাইসগুলো আছে, যেমন ধরুন প্রেশার সুইচ, লেভেল সুইচ, যেগুলো অটোম্যাটিক্যালি ইকুইপমেন্ট বন্ধ করে দেয় বা অ্যালার্ম বাজায়, সেইগুলোর পরীক্ষা আর ক্যালিব্রেশন কতদিন পরপর করতে হবে, মানে ফ্রিকোয়েন্সিটা, সেটা সাধারণত ম্যানুফ্যাকচারারের গাইডলাইন অনুযায়ী হওয়া উচিত। তবে যদি কোনো বিশেষ কারণে, যেমন ধরুন আগের ডেটা বা রিস্ক অ্যাসেসমেন্টের ভিত্তিতে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে পরীক্ষা করার যুক্তি থাকে, তাহলে সেটা অবশ্যই লিখে রাখতে হবে, মানে ডকুমেন্ট করতে হবে। ধারা ৫.৫২। একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ধাপ হল মেইনটেনেন্সের পরে লিক টেস্ট করা। যখনই মেইনটেনেন্স ইন্সপেকশন বা পরীক্ষার জন্য সিস্টেমের কোনো অংশ খোলা হয়, যেমন ধরুন গ্যাসকেট বদলানো হলো বা ভালভ সারানো হলো, তখন কাজ শেষ করার পর এবং সিস্টেম আবার নর্মাল অপারেশনে চালু করার আগে অবশ্যই সেই জায়গাটাতে লিক টেস্ট করতে হবে।
ধারা 5.53। এটা কনফার্ম করে যে কাজ করার সময় নতুন কোনো লিক তৈরি হয়নি। অনেক সিস্টেমে ইমার্জেন্সি পরিস্থিতির জন্য স্ট্যান্ড বাই পাওয়ার সোর্স থাকে, যেমন ব্যাটারি বা ব্যাকআপ জেনারেটর। এগুলো পাওয়ার চলে গেলে ভেন্টিলেশন বা অ্যালার্ম সিস্টেম চালু রাখে। এই স্ট্যান্ড বাই পাওয়ার সোর্সগুলো বছরে অন্তত একবার ম্যানুফ্যাকচারারের নির্দেশ মতো পরীক্ষা করে দেখতে হবে যে ওগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। ধারা 5.5.4। আচ্ছা, মোটের উপর এই পরীক্ষার ফ্রিকোয়েন্সিটা কিসের ভিত্তিতে ঠিক করা হবে? স্ট্যান্ডার্ড ধারা 5.5.5 কয়েকটা জিনিসের উপর জোর দিয়েছে, যেমন ম্যানুফ্যাকচারার কি রেকমেন্ড করছে, আগের পরীক্ষা আর রক্ষণাবেক্ষণের হিস্টোরিক্যাল ডেটা কি বলছে, প্রেডিক্টিভ মেইনটেন্যান্স বা পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে, আর অবশ্যই RAGGAP মানে রেকগনাইজড অ্যান্ড জেনারেলি অ্যাকসেপ্টেড গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস, বা সহজ কথায় স্বীকৃত ভালো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস কি বলে। এই সব কিছু বিবেচনা করে একটা যুক্তিযুক্ত পরীক্ষার শিডিউল বানাতে হবে। এবার আমরা কথা বলবো রেকর্ড রাখার প্রয়োজনীয়তা নিয়ে। এটা আছে ধারা 5.3-এ। একটা ভালো রেকর্ড কিপিং সিস্টেম তৈরি করা আর সেটা মেনটেন করা মালিক বা পরিচালনাকারী সংস্থার দায়িত্ব। এর প্রধান উদ্দেশ্য দুটো। প্রথমত, প্রমাণ করা যে স্ট্যান্ডার্ডের সব নিয়মকানুন ঠিকঠাক মানা হচ্ছে। আর দ্বিতীয়ত, সিস্টেমে যদি কোনো গণ্ডগোল দেখা দেয় তাহলে সেটা খুঁজে বের করতে আর সমাধান করতে যে তথ্যের দরকার সেটা যেন পাওয়া যায়। এই রেকর্ডগুলো মালিক বা তার কোনো মনোনীত প্রতিনিধি তৈরি করবেন এবং দেখাশোনা করবেন। অটোমেটেড বা কম্পিউটারাইজড রেকর্ড কিপিং সিস্টেমও ব্যবহার করা যেতে পারে। আর সত্যি বলতে কি, অনেক ক্ষেত্রে ওগুলো বেশি এফেক্টিভও হয়। যদি অটোমেটেড সিস্টেম ব্যবহার করে ডেটা রেকর্ড করা হয়, যেমন ধরুন অপারেটিং প্রেশার, টেম্পারেচার, অ্যালার্ম অ্যাক্টিভেশন ইত্যাদি, তাহলে শুধু রেকর্ড করলেই হবে না। সেই রেকর্ড করা ডেটা সপ্তাহে অন্তত একবার রিভিউ করতে হবে। দেখতে হবে কোনো সেফটি অ্যালার্ম বেজেছিল কিনা, সিস্টেম কোনো শাটডাউনের মধ্যে পড়েছিল কিনা, বা অপারেটিং প্যারামিটারগুলো নর্মাল লিমিটের বাইরে চলে গিয়েছিল কিনা। যদি এরকম কিছু ধরা পড়ে তাহলে তার কারণ খুঁজে বের করতে হবে আর দরকারি ব্যবস্থা নিতে হবে, সেটাও আবার লিখে রাখতে হবে। সমস্ত ইন্সপেকশন, টেস্টিং আর মেইনটেন্যান্সের রেকর্ড এমনভাবে রাখতে হবে যাতে দরকার পড়লেই সহজে খুঁজে পাওয়া যায়। ধারা 5.3.2। এটা যেমন অডিট বা ইনভেস্টিগেশনের সময় দরকার হয়, তেমনি রোজকার মেইনটেন্যান্স বা ট্রাবল শুটিংয়ের জন্য এটা অপরিহার্য। রেকর্ড রাখার পদ্ধতি অনেক রকম হতে পারে। যেমন পুরনো দিনের মতো কাগজের ফাইলে ম্যানুয়ালি রাখা যেতে পারে, আবার আধুনিক পদ্ধতিতে কম্পিউটারাইজড মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম বা CMMS সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। এই সফটওয়্যারগুলো অটোমেটিক্যালি কাজের শিডিউল বানাতে পারে, রেকর্ড রাখতে পারে, রিপোর্ট তৈরি করতে পারে। এছাড়া সাধারণ স্প্রেডশিট বা ইলেকট্রনিক ডেটাবেসেও রেকর্ড রাখা সম্ভব। অনেক সংস্থা আবার এই বিভিন্ন পদ্ধতির একটা কম্বিনেশনও ব্যবহার করে। কিছু ডকুমেন্টেশন আছে যা সবসময় আপ টু ডেট রাখতে হবে আর হাতের কাছে রাখতে হবে। ধারা 5.3.3। এর মধ্যে প্রধান হল PNID বা রেফ্রিজারেশন ফ্লো ডায়াগ্রাম, সিস্টেমের নর্মাল অপারেটিং লিমিট, প্রেশার, টেম্পারেচার ইত্যাদি, সেফটি সিস্টেমগুলো কিভাবে কাজ করে তার ডিটেইল ডিসক্রিপশন, সমস্ত প্রেশার রিলিফ ভ্যালভের একটা লিস্ট। এই লিস্টে ভ্যালভের ম্যানুফ্যাকচারার, মডেল নম্বর, সেট প্রেশার আর যদি 3-ওয়ে ভ্যালভ হয় তার পজিশন উল্লেখ থাকতে হবে। ভেন্টিলেশন সিস্টেম কিভাবে কাজ করে তার বিবরণ, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারদের দেওয়া ইনস্টলেশন, অপারেশন আর মেইনটেন্যান্স ম্যানুয়াল, সমস্ত প্রেশার ভেসেলের U1 বা তার সমতুল্য ডেটা রিপোর্ট, আর একটা কমপ্লিট ইকুইপমেন্ট লিস্ট। এছাড়াও প্লান্টে যত রকম কেমিক্যাল ব্যবহার হয় সেগুলোর সেফটি ডেটা শিট বা SDS অবশ্যই থাকতে হবে। এতে কেমিক্যালের ঝুঁকি আর নিরাপদ ব্যবহার নিয়ে তথ্য থাকে। প্লান্টে অ্যামোনিয়ার পরিমাণের উপর নির্ভর করে ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তায় কিছু ফারাক দেখা যায়।